এবার শেখ হাসিনার সাথে হাত মিলালো তারেক রহমান, কঠিন বিপদে ডক্টর মোহাম্মদ ইউনূস। এইদিকে দুপুর পরেই ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বিএনপির উপর বরাবরই দোষ আসতেছে যে বিএনপি যখন বলে যে আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের কোনো ক্ষতি হতে দেবে না বিএনপি, এই কথাটা কি অযৌক্তিক কোনো কথা? শতভাগ যৌক্তিক। এসব সমালোচনা যেগুলি জামাত ইসলামের ব্যাপারে অভিযোগটা যে সে ধর্মকে ব্যবহার করে, পৃথিবী দেশ তো দুজকের মালিক কিনে চাল না, তাহলে কেউ কি জান্নাতে টিকিট দিতে পারে? তার হচ্ছে না পারে। হাসিনাই এবার প্রফেসর ইউনূস সরকারকে কি বললেন, সরকারের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, পরিস্থিতি কি ঘোলাটে হওয়ার দিকে যাবে? প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা আপনাদেরকে বলতে আমাকে হচ্ছে। আমি বলবো তার আগে কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই। আজকে বঙ্গবন্ধু কন্যার প্রেস কনফারেন্স, এইটা নিয়ে বাংলাদেশের বিহারি পল্লীতে, বাংলাদেশের রাজাকার পল্লীতে এবং বাংলাদেশের বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একটা বিশাল আতঙ্ক, একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা বক্তব্যকে এরা ঠিক কতখানি ভয় পায়। নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ আছে, কারণ তারা তো অপরাধী, তারা তো দেশদ্রোহী, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাত মুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা, সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লা রাজনীতি। সেই আমেরিকায় নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, গতকালকে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যখন চারিদিকে একেবারে আলোচনা তুঙ্গে উঠেছে, ব্যাপারটাকে চাঞ্চল্যকর ব্যাপারই ভাবছেন অনেকে। ভারত তাকে ওপেনলি জনসম্মুখে প্রথমবারের মতো বার্তা পাঠানোর অনুমতি দিল, সেটা একটা বড় ব্যাপার। যদিও তিনি ফিজিক্যালি উপস্থিত হননি, ভিডিও কনফারেন্সেও আসেননি, তার অডিও ভাষণ সেখানে প্রচার করা হয়েছে, তারপরেও জনসম্মুখে প্রথম তার এই বার্তা, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেখানে আমরা দেখেছি নানাভাবে তিনি আমাদের বর্তমান প্রফেসর ইউনূস সরকারকে সমালোচনা করেছেন, এবং শেখ হাসিনাকে যখন ফ্যাসিস্ট, স্বৈরাচার এই ব্যাপারগুলো বলা হয় তখন উল্টো শেখ হাসিনাই প্রফেসর ইউনূসকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন এবং নানাভাবে সমালোচনা করেছেন, যেটা আর একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রিন্টকে যে কথা বলেছেন সেটাকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 সেই ব্যাপারটা সামনে নিয়ে এসেছে। কি বললেন তিনি আবার নতুন করে দ্য প্রিন্টকে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম শেখ হাসিনার গতকালকের সংবাদ সম্মেলন আলোচনার মাঝেই ভারতীয় ইংরেজি গণমাধ্যম দ্য প্রিন্টকে, বেশ আলোচিত গণমাধ্যম এটা, প্রিন্টকে সাক্ষাৎকার দেওয়াটা আবার নতুন করে আলোচনায় এসেছে। বিডি নিউজ 24 এটা নিয়ে কথা বলছে এবং তারা শিরোনাম করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, কর্তৃত্ববাদ। দ্য প্রিন্টকে হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা প্রিন্টকে এই কথা বলেছেন। চলুন খবরের অভ্যন্তরে আমরা একটু প্রবেশ করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা, যার 16 বছরের শাসনামলকে বিরোধীরা ফ্যাসিবাদী শাসন বলে আখ্যা দিয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে 24 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য বলেছেন তিনি দুঃখিত, তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে তিনি দায়ী করেছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফায় রূপ নেওয়া ওই অভ্যুত্থান ঘিরে 1400 মানুষের প্রাণহানি কথা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। আন্দোলন দমানোর চেষ্টায়
শেখ হাসিনা অনেক কিছু করেছেন এবং সেই কারণে বাংলাদেশের আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটাও আমরা জানি। 24 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা দিল্লিতে আছেন, সেটাও আমরা জানি। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশির ভোটাধিকার কেড়ে নেয়া। কয়েক কোটির কথা বলেছেন তিনি এই প্রিন্টকে সাক্ষাৎকারে তিনি বলেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত, সুষ্ঠু ও বৈধ বলা যাবে না। অর্থাৎ আগামী নির্বাচনকে তিনি অবৈধ নির্বাচন বলছেন। পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে। কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি ও জামাতের পক্ষ থেকে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না। ভোট দিতে কিংবা বাধ্য করা এটা চলতে পারে না। আওয়ামী লীগ সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকার জানে আমাদের নির্বাচন করতে দেওয়া হলে আমরা বিপুল সমর্থন পেতাম, এ কারণে আমাদের নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তার বিশ্বাস আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা অর্জন করত। তিনি বলছেন ভুলে গেলে চলবে না ইউনূস নিজে কখনো বাংলাদেশের জনগণের কাছ থেকে একটি ভোটও পাননি, অথচ তিনি নিজের বেআইনি কর্মকাণ্ডকে বৈধতা দিতে দেশের আইনগত কাঠামো নতুন করে লিখছেন। লিখিত সাক্ষাৎকারে হাসিনা বলেছেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতা দাবি করা যায় না। এটি সংস্কার নয়, রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ। অর্থাৎ প্রফেসর ইউনূস যা করছেন সেটাকে এক ধরনের কর্তৃত্ববাদ সেইভাবে বলছেন তিনি। ইউনূস বরাবরই বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হাসিনার ভাষ্য এই পার্থক্য অর্থহীন, কারণ তার দল প্রচার চালাতে, সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না। নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাইব্যুনালে মামলায় জুলাই আন্দোলন দমনের 1400 জনকে হত্যার উস্কানি প্ররোচনা এই অভিযোগে যে 5টা অভিযোগ আনা হয়, তার দাবি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকেই তার সরকার তখন কাজ করেছে। সাক্ষাৎকারে তিনি বলেছেন শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া বৈধ আন্দোলনকে আমরা স্বাগত জানিয়েছি এবং শান্তিপূর্ণভাবে এগোতে দিয়েছি। তাদের দাবির কথা শুনেছি এবং সরকারি চাকরির কোটা বাতিল করেছি, যা ছিল তাদের হতাশার কারণ। ওই আন্দোলনের মধ্যে বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, থানায় আক্রমণের প্রসঙ্গে ধরে হাসিনা বলেছেন যা আমরা আজ করতে পারিনি তা হলো উগ্রবাদী শক্তি এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল, এটা আর স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। তিনি দাবি করছেন যে এই আন্দোলন অন্য হাতে চলে গিয়েছিল, যেটা তিনি আঁচ করতে পারেননি। তিনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এটা বোধহয় সত্য যে এই আন্দোলনটাকে তারা মিসলিড করেছেন কিংবা তারা নিজেরা মিসগাইড হয়েছেন, যেটা সজীব ওয়াজেদ জয়ও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এই আন্দোলনটাকে আমরা ভুলভাবে ট্রিট করেছি, সঠিকভাবে ট্রিট করতে পারিনি বলেই এই ব্যর্থতাটা হয়েছে। সে সময় সহিংসতার তদন্তে কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়েছে, সেই অভিযোগও তিনি করছেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন ইউনূস ক্ষমতায় এসেই এই তদন্ত ভেঙে দেন। নিশ্চয়ই তিনি জানতেন এতে তার মেটিকুলাস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে। তার ওই সিদ্ধান্তই আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও ক্ষমতা দখলের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। বিদেশি সম্পৃক্ততার বিষয়টিও সামনে আনে। এসব প্রশ্নে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অর্থাৎ শেখ হাসিনা আবারও এই ঘটনার সঙ্গে বিদেশি সম্পৃক্ততার প্রসঙ্গ আনলেন। মাঝখানে তিনি একটি সাক্ষাৎকারে, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বিদেশি বিশেষ করে মার্কিন হস্তক্ষেপের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু সেটা এড়িয়ে গিয়েছেন এবং বলেছিলেন যে এই ঘটনার পেছনে মার্কিন হস্তক্ষেপ আছে, এটা আমি বিশ্বাস করি না। এবারে প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে আবারও বলছেন বিদেশি হস্তক্ষেপ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলা হচ্ছে আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত সাংবিধানিক শাসনে ফেরার দাবি তার। হাসিনার ভাষ্য ভয় দেখিয়ে বা বেছে বেছে আইন প্রয়োগ করে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় না। শরীফ ওসমান হাদির হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশে রাতভর সহিংসতা চলে, আক্রান্ত হয় 2টি সংবাদ মাধ্যমের কার্যালয়, ছায়ানটের মতো প্রতিষ্ঠান। সেই ব্যাপারে তিনি বলেছেন এটা ম্যান্ডেটহীন একটা অনির্বাচিত প্রশাসনের সরাসরি ফল। তারা রাজনৈতিকভাবে চরমপন্থী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে সবকিছু, সংস্কারের বদলে উগ্র গোষ্ঠীকে ক্ষমতার কেন্দ্রে তুলে এনেছে, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং বৈধ রাজনীতির কণ্ঠরোধ করেছে। অর্থাৎ মব ব্যাপারে তিনি কথা বললেন। অবশ্য আওয়ামী লীগই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে আসছে বলে অন্তর্বর্তীকালীন সরকার আবার এদিকে অভিযোগ করছে। অভিযোগ পাল্টা অভিযোগ, এই ব্যাপারগুলো চলছে। হাদিকে হত্যার পেছনে যাদের দায়ী করা হচ্ছে তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে এদিকে পুলিশ বলছে, কিন্তু ওদিকে শেখ হাসিনা বলছেন যে সরকার সবকিছু মবের হাতে তুলে দিয়েছে, সেই কারণে সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
শেখ হাসিনা বলছেন, আজকের বাংলাদেশে আইন শৃঙ্খলার কোনো ছাপ নেই। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তার বদলে তারা উগ্রবাদীদের উৎসাহ জুগিয়েছে, যারা প্রতিদিনের নৃশংসতার মাধ্যমে তাদের কট্টর মতাদর্শ ছড়াচ্ছে, সমাজের বহুত্ববাদ দমন করছে এবং ভিন্ন মতকে রাজনৈতিক শত্রু বলে চিহ্নিত করছে, অর্থাৎ ভিন্ন মত থাকতে দিচ্ছে না। সংবিধান সংস্কারের উদ্যোগ ব্যাপারে তিনি বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত। জামাত ইসলামী ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর পুনর্বাসন আমাদের জাতির কাঠামোকেই হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ যে পথে যাচ্ছে তার সমাজে বিভক্তি এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করবে বলেও তার আশঙ্কা, শেখ হাসিনার আশঙ্কা। তার ভাষায়, সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা চলতে থাকলে আন্তর্জাতিক মিত্ররা বসে থাকবে না। এটা একটা ভয়াবহ কথা বলেছেন। অর্থাৎ তিনি অভিযোগ করছেন যে সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনাগুলো ঘটতে থাকলে আন্তর্জাতিক শক্তি থেমে থাকবে না, বসে থাকবে না। তার মানে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আঘাত আসতে পারে, এরকম একটা আশঙ্কার কথা তিনি বলছেন, যার দায় চাপাচ্ছেন তিনি বর্তমান সরকারের উপরে। তিনি বলেছেন, আজ আমরা যা দেখছি তা ইতিহাসের সত্যকে পরিকল্পিতভাবে মুছে দেওয়ার চেষ্টা। উগ্রপন্থী শক্তি 1971 সালে পাকিস্তানের কাছ থেকে অর্জিত আমাদের স্বাধীনতার বাস্তবতাকে লঘু করতে চেয়েছে, ভুক্তভোগী ও হানাদারের পার্থক্য মুছে দিতে চেয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এই সত্য অস্বস্তিকর হতে পারে। তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, কিন্তু সত্য তো সত্যই। অর্থাৎ তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়, যেটা মিথ্যা। আসল সত্য জনগণ জানে, এরকম অভিযোগ করছেন। অর্থাৎ প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে গতকালকে যে সংবাদ সম্মেলন হলো, সেখানে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তার একটা রেশ আমরা প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারেও দেখতে পাচ্ছি, যেখানে তিনি পুরো ঘটনার জন্য প্রফেসর ইউনূসকে দায়ী করছেন এবং এটাও বলছেন যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলন ছাত্রদের হাতে ছিল না, সেই আন্দোলন হাইজ্যাক করা হয়েছিল এবং একটা স্বার্থান্বেষী গোষ্ঠী হাইজ্যাক করেছিল এবং তার পেছনে প্রফেসর ইউনূসের দোষ খুঁজছেন তিনি। তার ভাষ্য, এই ব্যাপারগুলো মেটিকুলাস প্ল্যানের কথা বলেছেন, ডিজাইনের কথা বলেছেন, এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস নিজে এই প্ল্যানগুলো করেছেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার সেগুলো করেছেন। এরকম অভিযোগ, এরকম ভয়াবহ অভিযোগ শেখ হাসিনা করছেন। আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ এই ব্যাপারগুলো চলছে সরকারের তরফ থেকে কিংবা সরকারের মিত্র শক্তিদের তরফ থেকে। যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, স্বৈরাচারী বলা হচ্ছে, তখন আমরা গতকালকে অডিও বার্তায় শুনেছি যে প্রফেসর ইউনূসকে বারবার তিনি ফ্যাসিস্ট উপাধি দেওয়ার চেষ্টা করছেন। এই যে পাল্টাপাল্টি অবস্থান, এই পাল্টাপাল্টি অবস্থানের অবসান ঘটবে কিনা সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগের অনেকে বলছেন, যারা নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনা করার চেষ্টা করেন, বিশ্লেষণ করার চেষ্টা করেন, তারা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষী কিংবা ওই সময়ে যারা সত্যিকার অর্থে এই দোষ করেছে তাদের বিচার করা উচিত, কিন্তু আওয়ামী লীগকে দলীয়ভাবে যেভাবে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপরে এবং নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা অনেকটা আওয়ামী লীগের শাসনামলের যে সমালোচনাটা করা হয়, একপাক্ষিক নির্বাচন, বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন, সেই ব্যাপারটার সঙ্গে মিলে যাচ্ছে। এই সমালোচনাটাই এই সরকারের এই মুহূর্তে সব থেকে বড় সমালোচনা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তবে গতকালকে শেখ হাসিনার মুখে আমরা শুনেছি এরকম বলতে, ভারতীয় গণমাধ্যম তো বটেই, বাংলাদেশের গণমাধ্যমও এটা বলেছে। শেখ হাসিনা তার মুখ দিয়ে এটা বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের সাথে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে এই কথা যখন বলছেন, তখন আমরা দেখছি যে সারা কুক, ব্রিটেনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি এই সময়ের জাস্ট দুদিন আগেই দিল্লি সফর শেষ করে ফিরলেন। কি উদ্দেশ্যে দিল্লি গেছেন, কি কারিশমা দেখাচ্ছেন, নতুন আমেরিকান রাষ্ট্রদূত এসেছেন, তিনিও বেশ ছোটাছুটি করছেন, নর্ডিক অঞ্চলের দেশের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমিউনিকেশন করছেন। এই ব্যাপারগুলো নতুন করে প্রশ্ন জাগাচ্ছে যে যে কোনো হস্তক্ষেপেই হোক, বাইরের হস্তক্ষেপে হোক আর অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে হোক, দেশে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো সহিংস পরিস্থিতির দিকে যেন দেশ না যেতে পারে, সেই ব্যবস্থাটাই বোধহয় বাংলাদেশের জন্য কল্যাণকর। সেখানে ওই বারবার একই উদাহরণ আসে, নেলসন ম্যান্ডেলার উদাহরণ আসে, যে উদাহরণটা তিনি তৈরি করতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশে বোধহয় সেই উদাহরণটা তৈরি করা যায়নি কিংবা তৈরি করা সম্ভব না। দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান, শফিকুর রহমানের দল। দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাত মুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি, ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে। সেখানে স্পষ্ট আলাপ, জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা। মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর, সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা, সেলফি তোলার পর তা নিয়ে চলে খুল্লাম খুল্লা রাজনীতি। সেই আমেরিকাই নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে। ভাবতে পারেন, মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দায়।
সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের একদম চূড়ায়। সেদিনও যে জরিপটা ঝড় তুলল তাতে দেখা গেল খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় ঢের এগিয়ে জামায়াত এনসিপি জোট। তারপরও ভোটের মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই, এমন আলাপ চলছিল। কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। হাসিনা সরকার পতনে আমেরিকার মদদ এখন ওপেন সিক্রেট। দুনিয়ার সবার জানা আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না। জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা, সেটা পাগলেও বুঝবে। বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে, এমন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বোধহয় আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চাললো আমেরিকা। যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই জামায়াতে ইসলামের সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণীও। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত 1 ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায়, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। শুধু তাই নয়, ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে কিনা। বিশ্লেষকদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন বা উল্টো যাত্রার ইঙ্গিত। শেখ হাসিনার শাসনামলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা, হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয় তা ওই অডিও রেকর্ডিংয়েই পরিষ্কার। মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা, কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুকও তৈরি রেখেছে। ওই কূটনীতিককে বলতে শোনা গেছে, আমি বিশ্বাস করি না যে জামায়াত শরিয়া আইন চাপিয়ে দেবে, কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে 100% শুল্ক চাপিয়ে দেবে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে তা এক নিমিষেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে। একে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা দাওয়াই। জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পেছনে কাজ করছে দলটির সাম্প্রতিক রিব্র্যান্ডিং। রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের পুরনো প্রতিক্রিয়াশীল ইমেজ ছেড়ে ফেলে জনকল্যাণমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন, আমরা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছি না, আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছি। বন্যা দুর্গতদের সহায়তা, আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি। তাদের এই কৌশল কাজেও দিচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ডিসেম্বরের জরিপে দেখা গেছে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল হলো জামায়াত। এমনকি জনপ্রিয়তায় তারা বিএনপির সঙ্গে সমানে টক্কর দিচ্ছে। জামায়াতের এই নতুন কৌশলের সবচেয়ে বড় চমক হলো তরুণ প্রজন্মের সঙ্গে তাদের জোট। জেএনজি বা তরুণ প্রজন্ম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাদের গড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে জামায়াত। অন্যদিকে ডাকসু নির্বাচনে শিবিরের বাজিমাত করার প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয়, তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে। একসময় নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে। ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতই হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে। দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রয়টার্স বলছে জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ, নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য 5 ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন যাতে তারা সংসার সামলাতে পারেন। এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে। নারীপক্ষর শিরিন হক রয়টার্সকে বলেছেন, এগুলো সব নির্বাচনী চাল, ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বী। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তাদের আতঙ্কিত করে তুলেছে। যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে, তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না। এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে। আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয়।
এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে ভারত মনে করে জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসা মানেই পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া, যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার ঝুঁকি। কিন্তু আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন, আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না, বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে। এর মানে হলো ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন, হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত, তারাই এখন জামায়াতকে এঙ্গেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে। এর কারণ সম্ভবত জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান। আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে, তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে, যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা আপনাদেরকে বলতে আমাকে হচ্ছে। আমি বলবো তার আগে কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই। আজকে বঙ্গবন্ধু কন্যার প্রেস কনফারেন্স, এটা নিয়ে বাংলাদেশের বিহারি পল্লীতে, বাংলাদেশের রাজাকার পল্লীতে এবং বাংলাদেশের বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একটা বিশাল আতঙ্ক, একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা বক্তব্যকে এরা ঠিক কতখানি ভয় পায়। নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ আছে, কারণ তারা তো অপরাধী, তারা তো দেশদ্রোহী, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা। যে জঙ্গি হামলার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, যেখানে সম্পৃক্ত ছিল পাকিস্তান, তুর্কি এবং ডিপ স্টেট CIA। এগুলো সব পুরান কথা। নতুন কথা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজাকারদের মধ্যে সব থেকে বড় আতঙ্কের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধুমাত্র প্রেস কনফারেন্সে আসবেন, আদৌ লাইভে আসবেন কিনা এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত ছিল, বিভিন্ন ধরনের আলোচনার বিষয় ছিল। কিন্তু আমি তখনও বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে বঙ্গবন্ধু কন্যা কি প্রকাশ্যে আসছেন, আমি সেখানে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এইটার সম্ভাবনা 50-50, আসতেও পারেন লাইভে, আবার নাও আসতে পারেন। যেহেতু এই মুহূর্তে তিনি ভারতবর্ষে অবস্থান করছেন এবং ভারতেও বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি আছে, বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে আসেন সেক্ষেত্রে তার ঠিকানা ফাঁস হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যায়। এবং তিনি প্রকাশ্যে আসাটা কতটা যৌক্তিক এটা আমার মাথায় আসলে আসছে না। আপনারা এটার উত্তর আমাকে দেবেন। এবং ভারত সরকার তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেবে না, এটা আমরা আগে থেকে জানতাম। সে কারণেই হয়তো তিনি প্রেস কনফারেন্সে আসেন নাই। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এই প্রেস কনফারেন্সের আড়ালে যে নাটকগুলো ঘটে গেছে, এই প্রেস কনফারেন্সের আড়ালে যে বিষয়গুলো ঘটে গেছে, সেগুলো আসলে বলতে হয়, কিছু কথা আসলে বলতে নাই। কিন্তু কিছু মানুষের অপকর্ম দেখলে এইসব কথা না বলে থাকা যায় না। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হচ্ছে, এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না। এই প্রেস কনফারেন্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে হচ্ছে না। এই প্রেস কনফারেন্স হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট ছিল, একটা ভুয়া রিপোর্ট বানিয়েছিল বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান নিয়ে, এই রিপোর্টের ভিত্তিতে একটা প্রেস কনফারেন্স গত কয়েকদিন পূর্বে হয়েছে, নতুন করে আরেকটা প্রেস কনফারেন্স হচ্ছে এবং এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে উপস্থিত থাকছেন না। এখানে যে বক্তব্যটা তার শোনানো হয়েছে কিংবা শোনানো হবে, এটা একটা রেকর্ডেড বক্তব্য, এটা কয়েকদিন আগে রেকর্ড করা বক্তব্য হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা রেকর্ডেড বক্তব্য, এটা কোনো লাইভ বক্তব্য না। এই যে প্রেস কনফারেন্সের নামে যারা মিথ্যা কথা রটালেন, এই যে প্রেস কনফারেন্সের নামে যারা একদম নিশ্চিত হয়ে বললেন 526 দিন পর শেখ হাসিনাকে আমরা দেখবো, আপা আপনাকে দেখতে পাবো, এই যে গুজবগুলো রটিয়ে দিলেন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টইটম্বুর করে ফেললেন স্ট্যাটাসের বন্যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি লাইভে আসছেন দিল্লি থেকে। এই যে মিথ্যাচারগুলো করলেন, এতে করে কার লাভ হলো? মানে লাভটা কার হলো আমাকে একটু বলবেন। আওয়ামী লীগের সেই প্রেস কনফারেন্স সংশ্লিষ্ট যারা ছিলেন বা আছেন বা যারা করছেন, এই যে গুজব রটালেন, এটা কিন্তু আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তির একটা বিশাল সংকট সৃষ্টি করলো, ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। আমাকে আপনারা অনেকে গালি দেন, আমি জানি, আমাকে গালি দেন, আমাকে সহ্য করতে পারেন না, আমাকে নিতে পারেন না, কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করি। বঙ্গবন্ধু কন্যা লাইভে আসবেন কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসবে, তারপর আমরা নিশ্চিত হব যে আসবে। আজকে প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এটার কোনো আপডেট নাই। আপনারা ঢুকে দেখতে পারেন, যে কেউ ঢুকে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে এই দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে কোনো প্রকার লাইভ টেলিকাস্ট হচ্ছে না। তার মানে আপনাদের বুঝে নিতে হবে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না। সংশ্লিষ্ট যারা এই কাজটা করলেন যে আপার প্রেস কনফারেন্স, ভারত সরকারের অনুমতি আছে, ভারতের একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনারাও গুজবটা রটালেন, যেটা আপনাদের কাছ থেকে আমরা মোটেও প্রত্যাশা করিনি। গৌতম লাহিড়ীকে বলতে হয়, তিনিও এই গুজবটা রটিয়েছেন, প্রেস কনফারেন্সে আসছেন শেখ হাসিনা, কিন্তু সবগুলো ছিল মিথ্যাচার, সবগুলো ছিল গুজব, সব চটকদার কথা, যেগুলো দিয়ে মিডিয়াতে একটা হাইপ তোলা হয়েছিল। আচ্ছা, এই যে মিডিয়াতে আপনারা হাইপটা তুললেন, এই হাইপটা তোলার কারণে তিনি যখন লাইভে আসলেন না, সশরীরে উপস্থিত হলেন না, এর ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কার? এর ফলে ক্ষতিগ্রস্ত হলো কারা? এই কথাগুলো কি একবার ভেবে দেখেছেন? ভাববেন না, কারণ আপনারা তো আওয়ামী লীগ নিয়ে কোনো ভাবেন না। আপনারা তৃণমূলের আবেগ নিয়ে রীতিমতো হাসি তামাশা করতেছেন, রীতিমতো হাডুডু খেলতেছেন। আপনারা তৃণমূলের একটা কর্মী সমর্থক, একটা নেতা শেখ হাসিনার কথা শোনার জন্য কতটা অধীর আগ্রহে
উদ্গ্রীব হয়ে থাকে, এটা আপনাদের ধারণার বাইরে। আপনাদের তো অনুভূতি বলে কোনো কিছু নাই, আপনারা তো কাঠ ইট পাথরের মতো, আপনাদের অনুভূতি নাই। কিন্তু তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক, সকল পর্যায়ের নেতা কর্মীদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি একটা আলাদা আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা আছে। প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছেন তাদেরকে। প্রত্যেকটা বিষয়ের একটা লেভেল থাকে, আপনারা যা করেন প্রত্যেকটা লেভেলের বাইরে। আমি আমার ভিডিওতে কিন্তু একবারের জন্য বলিনি, আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা লাইভে আসছেন, আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা প্রেস কনফারেন্সে আসছেন। আমার গত ভিডিও দেখে অনেকে আমাকে এখন গালি দিতে পারেন, আমি আমার ভিডিওতে একবারের জন্য নিশ্চিত হয়ে বলিনি। আমি বলেছি একটা বিশাল সম্ভাবনা আছে তিনি লাইভে আসবার, একটা বিশাল সম্ভাবনা আছে তিনি সশরীরে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবার, কিন্তু নিরাপত্তা জনিত ইস্যুর কারণে ভারত সরকার এই রিস্ক কখনো নেবে না, নিতে চায়নি, যার কারণে তিনি লাইভে উপস্থিত থাকেননি। আর মোদ্দা কথা হচ্ছে এই প্রেস কনফারেন্সে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স ছিল না। আমার ভিডিওটা দেখার পর আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে সেই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত, যারা উপস্থিত আছেন কিংবা যারা দায়িত্বে ছিলেন, তারা গালি দিতে পারেন, বাট এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। আপনারা নিজেরাও সেটা জানেন যে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না এবং কখনো ছিলও না। বাংলাদেশ আওয়ামী লীগের নামে চাপিয়ে দেওয়া এই যে গুজব রটিয়ে, মিথ্যা রটিয়ে, মিডিয়াতে হাইপ সৃষ্টি করে ভাবমূর্তি নষ্ট করা, সম্মান ক্ষুণ্ণ করা, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে সারা বিশ্বের একাধিক মিডিয়া উদ্গ্রীব হয়ে বসেছিল কখন বঙ্গবন্ধু কন্যাকে তারা লাইভ টেলিকাস্ট করতে পারবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে গণমাধ্যমের চোখ ছিল দিল্লির উপর যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে আসবেন এবং তিনি কথা বলবেন। রাজাকারের বাচ্চারা ভয়ে ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে এসে আসলে কি বলবেন কিংবা অডিও কনফারেন্সে এসে কি বলবেন, তারা ভয়ে ছিল, তারা শঙ্কার মধ্যে ছিল। কিন্তু অফিসিয়ালি এটা কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না হওয়া সত্ত্বেও, বঙ্গবন্ধু কন্যা লাইভে না আসা সত্ত্বেও যে গুজব রটালেন, এটার জন্য আপনাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, গালি দিতে মন চাইলে কমেন্ট বক্স উন্মুক্ত। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।